আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ২৪। নিকিতা ঢাকায় অ্যাপার্টমেন্টে ফিরেই বিছানায় লুটিয়ে পড়ল। চোখের জলে ভিজে গেল বালিশ। রায়ানের স্পর্শে স্মৃতি তার দেহ মনে জ্বলজ্বল করছে। সেই চুম্বনের মাদকতা তার রক্তে মিশে গেছে। দিনগুলো কাটতে থাকে অস্থিরতায়। ফটোগ্রাফি, ব্লগিং, কোনো কিছুতেই আর মন বসে না। প্রতিটি মুহূর্তে রায়ানের ছোঁয়া, তার নিঃশ্বাসের উষ্ণতা, বাহুবন্ধনের নিরাপত্তা সব কিছু তাকে পুড়িয়ে খায়। চোখ বন্ধ করলেই কল্পনায় ভেসে ওঠে অসম্ভব সব ঘনিষ্ঠ দৃশ্য। তার দেহের প্রতিটি কোষ আগুনে পড়ছে, সেই সঙ্গে মনের ভেতর দুই সত্তার দ্বন্দ্ব চলছে অবিরাম। প্রথম সত্তা বলল, নিকি, তুমি কি নিজেকে প্রতারিত করছো না? এটা কি শুধু একটা অভুত জেদ নয়? তুমি কি অতীতের সেই প্রত্যাখ্যানের প্রতিশোধ নিচ্ছ না? দ্বিতীয় সত্তা প্রতিবাদ করল, না, কখনোই না। এটা প্রতিশোধ স্পৃহা নয়। আমার অনুভূতিকে এমন সহজে খারিজ করো না। এ যে আমার হৃদয়ের গভীরতম অনুভব। প্রথম সত্তা যুক্তি দিল, তুমি বলছো রায়ান তোমার সৌন্দর্য ও প্রতিভায় মুগ্ধ? কিন্তু একটু ভেবে দেখো, স্কুলে তুমিও কি সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে মেধাবী ছেলেটিকেই বেছে নাওনি? তোমার নির্বাচনের পেছনেও কি তবে শুধু বাহ্যিক সৌন্দর্য আর প্রতিভার প্রভাব ছিল না? দ্বিতীয় সত্তা এই প্রশ্নে স্তব্ধ হয়ে গেল। আমি কি করব? কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব? প্রথম সত্তা পরামর্শ দিল, রায়ানের কাছে তোমার হৃদয়ের সমস্ত অব্যক্ত কথা উজাড় করে দাও। সে নিশ্চয়ই তোমাকে বুঝবে, তোমার এই দ্বন্দ্ব থেকে মুক্তির পথ দেখাতে পারবে। নিকিতা নীরব রইল। কানাডা যাত্রার দিন ক্রমশ নিকটবর্তী হচ্ছে। সে মনে মনে ভাবল, একবার দেশ ছেড়ে গেলে সে সব কিছু ভুলে যাব। কেন এমন একটা সম্পর্কের জন্য সংগ্রাম করব, যে সম্পর্ক নিয়ে মনে এত দ্বিধাদ্বন্দ্ব? তবুও রাতের নিস্তব্ধতায় তার হৃদয় নীরবে কান্না করে। একটা অজানা আশঙ্কা তাকে গ্রাস করে। যদি এই অমূল্য সুযোগ হাতছাড়া হয়ে যায়, যদি রাইয়ান তার জীবনের প্রকৃত সঙ্গী হয়ে ওঠে। নিকিতা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় তার চোখের জল মুক্তের মতো ঝিকমিক করছে। সে আপন মনে বলল, রাইয়ান, তুমি কি আমার এই নীরব বেদনা অনুভব করতে পারছো? আমাদের এই অসমাপ্ত প্রেমের গল্প কি কোনোদিন শেষ হবে? কিছুদিন পর মানসিক চাপের কারণে নিকিতার ঘুম ঠিকমতো হচ্ছিল না। তার অন্তরের অশান্তি রাতের নিস্তব্ধতাকেও বিদীর্ণ করছিল প্রতি মুহূর্তে। অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে সে কিছু সিডেটিভ মেডিসিন সেবন করতে শুরু করলো। এই ঔষধগুলো তার হারানো ঘুম ও মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, স্মৃতিশক্তির ওপর সাময়িক প্রভাব ফেলার। অতীতের কিছু স্মৃতি ধূসর হয়ে আসছে, কিন্তু সেই তুলনায় বর্তমানের শান্তি অনেক বেশি মূল্যবান তার কাছে। মাত্র 4 দিন পরেই তার কানাডা যাত্রার ফ্লাইট। এই কয়দিনে রায়ানের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। সেই উন্মাদনাপূর্ণ অস্থিরকারী অনুভূতিও ধীরে ধীরে প্রশমিত হয়েছে। এখন স্বপ্নে রায়ানের আগমন আর তাকে বিচলিত করে না, বরং একটা মৃদু বেদনা মিশ্রিত স্মৃতি হিসেবে সেই স্বপ্নগুলো তার মনে দাগ কেটে থেকে যায়। সে নিজেকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। কানাডায় ফিরে গিয়ে নতুন করে জীবন শুরু করবে, পুরোপুরি এগিয়ে যাবে। জীবনের গতি কারো জন্য থেমে থাকে না, এই সত্যটি নিকিতা গভীরভাবে উপলব্ধি করতে পারে। তার জীবনও এগিয়ে যাবে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য নিয়ে। রায়ানের স্মৃতি শুধু তার হৃদয়ের এক কোণে থেকে যাবে, সেটা তাকে পঙ্গু করে রাখবে না। নিকিতা রাতে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। রাতের গভীর নীরবতায় এক সময় গাঢ় ঘুমে তলিয়ে গেল। হঠাৎ কলিং বেলের তীব্র আওয়াজে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভরা চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 2টো। এত রাতে কে আসতে পারে?
ঘুমের ঘোর কাটাতে কাটাতে সে বিছানা থেকে উঠল। সিল্কের নরম কোটিটি গায়ে জড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল রাইয়ানের মুখ। তার পরনে সেনাবাহিনীর পোশাক, যা তাকে আরও দৃঢ় ও আকর্ষণীয় দেখাচ্ছে। নিকিতাকে দেখে রায়ানের চোখে এক ঝলক আবেগ ভেসে উঠল। সে কোমল কিন্তু কাপা গলায় বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল রূপাঞ্জল। এই কথা শুনে নিকিতার হৃদয় মোমের মতো গলে গেল। সমস্ত সংশয় দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল রায়ানের বুকে, মনে হলো যেন বহু যুগ ধরে সে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। তাকে শক্ত করে জড়িয়ে ধরে নিকিতা আবেগরুদ্ধ কণ্ঠে বলল, এতদিন লাগলো আসতে? আমি যে তোমার জন্য প্রতিটি মুহূর্ত গুনছিলাম। রায়ান হতভম্ব হয়ে গেল নিকিতার এই আকস্মিক প্রতিক্রিয়ায়। তার চোখে মুখে বিস্ময় ও আনন্দের মিশ্র অভিব্যক্তি ফুটে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি সত্যিই আমার অপেক্ষায় ছিলে? তুমি চাইছিলে আমি আসি? রায়ানের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। নিকিতার এই স্বীকারোক্তি তার মনে শিহরণ জাগিয়ে তুলেছে। সে প্রস্তুত হয়ে এসেছিল নিকিতার কটু কথা উপেক্ষা সহ্য করার জন্য। এসে এ কি শুনছে? নিকিতা মাথা তুলে রায়ানের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর ধীরে ধীরে মুখ এগিয়ে নিয়ে রায়ানের ঠোঁটে একটি কোমল চুম্বন এঁকে দিল। সেই স্পর্শে বিদ্যুৎ খেলে গেল দুজনের শরীরে। নিকিতা আবেগপূর্ণ কণ্ঠে বলল, আমি সব সময় তোমার অপেক্ষায় থাকি রায়ান। তুমি আমার জীবনের অপূরণীয় অংশ। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব অসম্পূর্ণ। রায়ানের হৃদয় আবেগে উথলে উঠল। তার অন্তরে একটি ঝড় বইছে, চলছে অনুভূতির তীব্র আলোড়ন। চোখের কোণে জমে উঠল আনন্দ অশ্রু, যা সে আর ধরে রাখতে পারল না। নিকিতাকে কাছে টেনে নিল। তার কণ্ঠ কাঁপল যখন সে বলল, তোমাকে ছাড়া আমিও অসম্পূর্ণ। এতদিন নিজের সঙ্গে লড়াই করেছি, কল্পনাও করিনি তুমি আমার জন্য অপেক্ষা করবে। নিকিতা তার গভীর চোখে তাকিয়ে অকপটে জবাব দিল, তোমাকে ছাড়া আর কার জন্য আমি অপেক্ষা করব? শুধু তোমাকেই ভালোবাসি মেজর সাহেব। রায়ান যেন স্বপ্নের ঘোরে বিভোর হয়ে আছে। মুহূর্তটি তার কাছে অবিশ্বাস্য ঠেকছে। এক জরুরি মিটিংয়ের জন্য সে ঢাকায় এসেছিল। নিকিতার কানাডা ফ্লাইট যে ৩-৪ দিন পর তা সে জানে। তাই সেখান থেকে সরাসরি নিকিতার ফ্ল্যাটে চলে এসেছে দেখা করতে। নিকিতার এই অকৃত্রিম ভালোবাসা তাকে স্বর্গীয় আনন্দে ভরিয়ে তুলল। এবার সে শান্তিতে মৃত্যুকেও গ্রহণ করতে পারবে। দরজা বন্ধ করে রায়ান আবেগজড়িত কণ্ঠে বলল, আমিও তোমাকে ভালোবাসি রূপাঞ্জল। বহু বছর ধরে তোমাকে ভালোবাসি। পুনরায় তাদের ঠোঁট মিলিত হলো। একটি দীর্ঘ গভীর চুম্বন, যা চুম্বন সেদিন সাজেকে অসমাপ্ত রয়ে গিয়েছিল, তা আজ পূর্ণতা পেল। সময় থমকে দাঁড়ালো আর তারা দুজন হারিয়ে গেল এক অনন্ত মুহূর্তের মাঝে। নিকিতা রায়ানকে নিয়ে ভেতরে গেল। জুতা খুলে সাদা মসৃণ মেঝের ওপর পা রাখতেই ঠান্ডা অনুভূত হলো শরীরে। ডাইনিং ড্রয়িং স্পেসের নরম আলোয় নিকিতার মুখের কোমলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। রায়ানকে বসতে বলে সে রান্নাঘরের দিকে গেল। রায়ান চোখ অনিচ্ছাকৃতভাবেই নিকিতার দিকে আকৃষ্ট হলো। তার পরনের সাদা সিল্কের কোটিটি চাঁদের আলোয় ধোয়া এক টুকরো মেঘের মতো। পাতলা কাপড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা শরীরের বাঁকগুলো রায়ানের মনে অদ্ভুত শিল্পবোধ জাগিয়ে তুলছে। হাঁটু পর্যন্ত লম্বা পোশাকটি নিকিতার সুডৌল পায়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কোটির গলার বড় কাঠ থেকে উকি দিচ্ছে এক স্লিভলেস নাইটির সরু ফিতে, যা রায়ানের কল্পনাকে উস্কে দিতে চাইছে। রায়ান নিজের ঘাড় ম্যাসাজ করতে লাগলো, মনের চাঞ্চল্যকে প্রশমিত করতে। আপন মনে ভাবল, সারা রাত এখানে থাকা কি উচিত হবে? নিকিতাকে কি পোশাক পরিবর্তনের কথা বলা উচিত? কিন্তু তাতে যদি ও অস্বস্তি বোধ করে? সে গভীর একটা নিঃশ্বাস ফেলল। মনের প্রবৃত্তিকে দমন করাও এক ধরনের যুদ্ধ।
এই অন্তর্দ্বন্দ্বেও সে জয়ী হবে, এমন দৃঢ় প্রতিজ্ঞা করলো মনে মনে। নিকিতাকে ফ্রিজের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজতে দেখে রায়ান তার কণ্ঠস্বর একটু উঁচু করে বলল, আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। নিকিতা মুখ ভার করে ফ্রিজের দরজা বন্ধ করলো। শোবার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে একটু অসন্তুষ্ট স্বরে বলল, কতবার বলেছি বাইরে থেকে খেয়ে এসো না, শুনোই না আমার কথা। রায়ানের চোখে মুখে বিস্ময়ের ঝিলিক খেলে যায়। তার মনে পড়ছে না কখনো নিকিতা এমন কিছু বলেছে। কিছু বলার আগেই নিকিতা আবার ফিরে এলো। এবার তার চোখে মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য। কি হলো, এখনো বসে আছো কেন? ফ্রেশ হতে যাও না? তার কণ্ঠে কর্তৃত্বের সুর। রায়ান দাঁড়িয়ে সামান্য হাসল। নিকিতা, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে মজা করছো। নিকিতার চোখ সংকুচিত হয়ে গেল। আমার কথা তোমার কাছে মজার মনে হচ্ছে? তুমি কি ভুলে গেছো আমরা? তার কথা শেষ হওয়ার আগেই সে আবার তেড়ে এলো। রুমে তোমার কাপড় চোপড় নেই কেন? সবাই কি ক্যাম্পে নিয়ে রেখে এসেছো? এখন কি পরবে, আমার নাইটি? রায়ান এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল। চোখে মুখে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল নিকিতার আচরণ স্বাভাবিক নয়। তার চলাফেরা, কথা বলার ধরন সবই একটু অন্যরকম। সে লক্ষ্য করল নিকিতার চলার ছন্দও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীর ঘুমের দিকে। নিকিতা, রায়ান নরম স্বরে ডাকল, তুমি কি ঘুমিয়েছিলে? মনে হচ্ছে তুমি। নিকিতা তার কথা শেষ হতে দিল না। কি আবার বক বক করছো? যাও, সবার ঘরে গিয়ে ইউনিফর্ম খুলে রাখো। আর কি বলছিলে, খেয়ে এসেছ? ওসব বাজে কথা, বাসায় খেতে হবে তোমাকে। ফ্রিজে দুধ আছে, গরম করে দিচ্ছি, আপেলও কেটে দেব। এই বলে নিকিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ ক্রমশ ধীর হচ্ছে। রায়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি তার নিজের মনের ভ্রম? যুদ্ধের প্রস্তুতির চাপে সে কি নিজেই কোনো মানসিক বিভ্রমে ভুগছে? রায়ান ছুটে গেল রান্নাঘরে। তার হৃদয় ধকধক করছে। নিকিতার কাঁধ ধরে আলতো ঝাঁকুনি দিয়ে গলায় উদ্বেগের সুর নিয়ে বলল, নিকিতা, কি হয়েছে তোমার? আমাকে বলো। নিকিতা মৃদু হাসল। সেই হাসি এক অজানা জগতের বার্তা বহন করছিল। তার চোখ দুটি এখন নিভু নিভু, মাথা ক্রমশ ঝুঁকে পড়ছে, যেন একটি ক্লান্ত ফুল তার ডাঁটি থেকে ঝুলে পড়ছে। রায়ান তাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল, তারপর কোমল যত্নে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে রুমের দিকে এগোলো। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছে সে সময়ের বিরুদ্ধে লড়াই করছে। ততক্ষণে নিকিতা সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে। চিন্তায় রায়ানের কপালে গভীর রেখা ফুটে উঠল। নিকিতা তো মদ্যপান করেনি, তাহলে নিশ্চয়ই গন্ধ পেত। তবে কি হয়েছে তার? কোনো অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করছে নিকিতা। অসহায়তায় সে রুমের চারিদিকে তাকালো উত্তরের সন্ধানে। হঠাৎ বিছানার পাশের টেবিলে কয়েকটি ওষুধ দেখতে পেল। কিসের ওষুধ এগুলো? রায়ান দ্রুত তার মোবাইল বের করলো। হাত কাঁপছে সামান্য। কাকে ফোন করা যায়? কে পারবে এই রহস্য ভেদ করতে? হঠাৎ মনে পড়ল তার বন্ধু ফারহানের কথা, যে একজন অভিজ্ঞ চিকিৎসক। আশার আলো জ্বলে উঠল তার চোখে। সে দ্রুত নম্বর ডায়াল করলো। প্রতিটি রিং একটি যুগের মতো মনে হচ্ছে। হ্যালো ফারহান, রায়ানের কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ রায়ান, কি ব্যাপার এত রাতে? ফারহানের গলায় বিস্ময়। শোনো, একটা জরুরি ব্যাপার। আমি কিছু ঔষধের ছবি পাঠাচ্ছি, এগুলো সম্পর্কে জানতে হবে এক্ষুনি। রায়ান ওষুধের ছবি তুলে পাঠিয়ে দিল। কয়েক মিনিট পর ফারহান জবাব দিল, তার কণ্ঠে গাম্ভীর্যের ছোঁয়া। রায়ান, এগুলো মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহৃত ঔষধ, সিডেটিভ টাইপের। এর প্রভাবে গভীর ঘুম আসে, কখনো কখনো অস্বাভাবিক আচরণও দেখা যায়। রায়ানের বুক ধড়ফড় করে উঠল। হৃদয় তার বুকের পিঞ্জর ভেঙে বেরিয়ে আসতে চাইল। কী ধরনের অস্বাভাবিক আচরণ? বিস্তারিত বলো। যেমন অসংলগ্ন কথাবার্তা, স্মৃতিভ্রংশ,
কল্পনা ও বাস্তবতার মিশ্রণ। মনে হতে পারে তারা কোনো স্বপ্নের মধ্যে বাস করছে, তবে এগুলো সাধারণত অল্প সময়ের জন্য হয়। চিন্তার কিছু নেই। রায়ান গভীর নিঃশ্বাস ফেলল। আর কোনো বিপদ নেই তো? না, তবে নিয়মিত তদারকি প্রয়োজন। কেন জিজ্ঞেস করছিস? কারো কিছু হয়েছে? রায়ান একটু ইতস্তত করল। হ্যাঁ, একজনের, আমি দেখেছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে যে কোনো সময় যোগাযোগ করিস। আমি সব সময় আছি তোর জন্য। ফোন রেখে রায়ান নিকিতার দিকে তাকালো। নিকিতা কেন এই ওষুধগুলো খাচ্ছে? কবে থেকে? কি এমন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে নিকিতা, যা সে জানে না?